সংস্কারের বিবাহ সংস্কার উপযুক্ত বয়সটা কি বলা যেতে পারে? আহ শিল প্রভুপাদ এই বিবাহ সংস্কারের যে গৃহস্থ আশ্রম, এই গৃহস্থ আশ্রমে প্রবেশের উপযুক্ত সময় 25 বৎসর কাল বলেছে। 25 বৎসর কালে আমাদের গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। এবং তাহলে কি হবে, আমরা এই গৃহস্থ আশ্রমের ধর্মগুলো আমরা পালন করে 50 বৎসর কালে আমরা বানপ্রস্থ আশ্রমের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো। অত্যন্ত দুঃখের ব্যাপার, যখনই একজন বিবাহ করে, সে ভাবে যে আমি আসলে একটু আমার অর্থ হবে, আমার একটু সব দিক থেকে আমি শক্তিশালী হব, তারপরে গিয়ে আমি বিবাহ করব। কিন্তু সেটা করতে গিয়ে তার যেই সময় আসলে বিবাহ করা উচিত, যেই সময়ে তার সন্তান প্রতিপালন করা উচিত, যেই সময়ে তার স্ত্রী পরিবারকে সময় দেওয়া উচিত, সেই সময়টা সে অর্থের পেছনে দৌড়ায় এবং তার ফলে তার যে উপযুক্ত সময় সেটা সে নষ্ট করে এবং পরবর্তীকালে সে না দিতে পারে সন্তানকে সময়। কারণ কলিযুগে প্রভু খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে, খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে রোগ ব্যাধি চলে আসে। তো একজন পিতা হিসাবে সে যদি সুস্থ সবল না থাকতে পারে, তাহলে সে তার সন্তানকে কি করে শিক্ষা দেবে এবং স্ত্রীকে কি করে প্রোটেকশন দেবে? তো সেই জন্য শিল প্রভুপাদ আমাদেরকে বলে গেছেন যে 25 বৎসর কালের মধ্যে আমাদেরকে এই গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে হবে। যদি আমরা চৈতন্য চরিতামৃতেও দেখি, সেখানেও খুব সুন্দর করে আমরা চৈতন্য ভাগবতে সেখানে আমরা দেখি যে জগন্নাথ মিশ্র মহাশয় তিনিও চৈতন্য মহাপ্রভুকে তিনি কথার ছলে তিনি তাকে গৃহস্থ আশ্রমের প্রবেশের জন্য তাকে অনুরোধ করছিলেন যে তোমার কিশোরকাল হ্যাঁ পেরিয়ে যাচ্ছে, তোমাকে গৃহস্থ আশ্রম করা উচিত। এবং এই ক্ষেত্রে আমাদের একজন আচার্য তার টিকায়, তার ভাষ্যে তিনি বলেছেন যে আসলে এটা শুধু শিল প্রভুপাদ নয়, পুরা কাল থেকে আমাদের আগের থেকে আমরা দেখতে পাই যে আমাদের এই সনাতন সভ্যতাটাতে আমরা দেখি প্রভু যে যেহেতু এই প্রশ্নটা করেছেন, এটার সাথে এটা কানেক্টেড যে বয়সকালটা কেন। তো শুধু প্রভুদের জন্য এই বয়সকাল নয়, মাতাজিদের জন্য এই বয়সকালটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে হুম। যে মাতাজিদের ঋতু ধর্ম শুরু হওয়ার পূর্বেই তাকে বিবাহ করাতে হবে। তো বর্তমান সমাজে এটা একদম অদ্ভুত টাইপের কথা। হুম। ঋতুকাল শুরু মানে একটা মেয়ের, একটা মাতাজির ঋতুকাল শুরু 8-10 বৎসর কালে তার শুরু হয়ে যায়। আগের দিনে আমাদের আজ থেকে বললাম না, ব্রিটিশ সময়টার আগেও যদি আমরা দেখি, বা কিছুটা ব্রিটিশ কালেও সেটা ছিল যে 8 বৎসর বা 12 বৎসর কালের মধ্যেই মাতাজিদের বিয়ে দেওয়া হতো, কন্যাদের কন্যাদান করা হতো। এবং প্রভুজিদের বয়স সেখানে ম্যাক্সিমাম 15 থেকে 18-র মধ্যে থাকতো। আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি, আমার ঠাকুরমার যখন বিয়ে হয়েছিল তখন তার 7 বৎসর বয়স ছিল, এবং আমার দাদুর যখন বিয়ে হয়েছিল তখন 14 বা 15 বৎসর বয়স ছিল, এরকম 15-16 বৎসর ছিল। তো সেই একটা 8 বৎসর, 7-8 বৎসরের মেয়ে, সে গৃহস্থ আশ্রম সম্পর্কে কিছু জানে না, কিন্তু তাকে কেন বিবাহ দেওয়া হয়েছে না, শাস্ত্রকে মেনে, শাস্ত্রকে মান্যতা দিয়ে। তো বর্তমান সমাজে যদি আমরা একটা 8 বৎসর কালে কি না, প্রভু আসলে কি হয়েছে সেই সময়, সেই উম স্ত্রীর মনে, সেই বাল্যবধূর মনে ঢুকিয়ে দেওয়া হতো যে তোমার জীবনে একজনই পুরুষ, যে তোমাকে বাবার পরে তোমাকে তার কাছে যেতে হবে, সে তোমাকে রক্ষা করবে, সে তোমাকে সব দিক থেকে ভরসা দেবে। কিন্তু বর্তমান সমাজে আমরা আধুনিকতার নাম দিয়ে আমরা বাবা মা যারা, তারা আমরা স্ত্রী সেই কন্যার ভরণ পোষণটাতে আমরা কিছুটা আমরা গাফলতি করছি, তাকে আমরা সঠিক শিক্ষাটা দিতে পারছি না। এবং সেই জন্য সে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার শিক্ষাতে কোনো বাধা নেই, সে শিক্ষিত হবে, সে যা যা কিছু করা দরকার সে করতে পারে। কিন্তু তাকে যে সতীত্বের যে শিক্ষাটা দেওয়া, স্ত্রী ধর্মের যে শিক্ষাটা দেওয়া, সেটা তাকে দেওয়া হচ্ছে না। এবং সেটা ভাবছে এটা অল্টারনেটিভ, ওই তুমি স্বামীর ঘরে যাবে, দুবেলা রান্না করবে, হ্যাঁ হুম। তোমার যখন বয়স হবে তুমি করবে না। ঠিক একজন পতির যদি ধর্ম থাকে, স্ত্রীরও ধর্ম থাকে। হুম। তো এই জন্য প্রভু শাস্ত্রে আরেকটা জিনিসও আছে যে অনেকে প্রশ্ন করতে পারে যে কেন ঋতু ধর্মের আগে। মনুশাস্ত্রে উল্লেখ করা আছে যে যদি কোনো কন্যার
পিতার গৃহে ঋতু ধর্ম শুরু হয়ে যায়, তাহলে যতবার সে ঋতু ধর্ম অতিক্রম করবে ততবার সেই বাবাকে এবং যদি তার ঘরে দাদা থাকে এই দুজনকে ব্রহ্ম হত্যাজনিত পাপ তাকে গ্রহণ করতে হবে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমাদের আচার্যরা মুনি ঋষিগণ সেই বিধানটা দিয়েছে যে ঋতু ধর্মের আগে তাকে শাস্ত্রে এরকম বিভিন্ন আছে সেটা আমরা বিভিন্ন দেখতে পাই। বয়সকাল। এর মানে তো এটা না যে যেমন 7 বছর বা 8 বছর বয়সে বিয়ে দেওয়া হয়, যে প্রভুপাদের ক্ষেত্রেও দেখি হুম আমরা, হুম ওনার স্ত্রীও খুব অল্প বয়স ছিল, হুম 10-এর মতো এরকম। হুম তার মানে এমন না বিয়ের পরেই মেয়েটাকে পাঠিয়ে দিলাম, যাও একদম ওখানে, যাও ওখানে গিয়ে একদম থাকো তোমার। একদম সে বুঝতে পারছে না কিছু, তখন সে সে থাকতো তার বিয়ের পরেও হুম বাবার বাড়িতেই থাকতো, হুম আর ছেলে তার বাবার বাড়িতে থাকতো। একদম মাঝে মাঝে আসতো, ছেলে দেখা হতো। হুম এরকম বলেছেন প্রভুপাদ, মাঝে 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 সেই মেয়েটা তার শ্বশুর বাড়ি যেত এবং তার শাশুড়ি মা তাকে শেখাতেন তার পতির কি কি পছন্দ, দেখা রান্না শেখাতেন, তারপর আবার চলে আসতো বাবার বাড়িতে। একদম। তারপর উপযুক্ত বয়স হওয়ার পরে সেটা। তারপরে একদম এই কথাটা একদম ঠিক, এবং আমি আমার নিজের পারিবারিক জীবনের উপলব্ধি দিয়ে যে আমার ঠাকুরমার কাছ থেকে আমি শুনতাম যে উনি আহ, মানে আমার দাদুর ঘরে এসছে যখন তার বয়স 13-14 বছর হয়েছিল। হুম 13-14 বছর 15 বছর যখন হয়েছিল তখনই সম্পূর্ণভাবে আমার মানে আমার ঠাকুরমা হুম দাদুর গৃহে আসেন। তো তার আগে কি হতো না, তার আগে আম, আমার ঠাকুরমা বলতো যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোলে বসিয়ে খাওয়াতো, মানে কি তার মধ্যে সম্পর্কটা তৈরি করতো। আজকাল যেমন আমরা দেখি যে শাশুড়ি বৌমার সাথে ঝামেলা বা ওইসব ঝামেলা, হুম তখন সেটা হতো না, কারণ ছোটবেলা থেকে কন্যা হিসাবে শাশুড়ি সেই হুম পুত্রবধূকে দেখতো এবং সে পুত্রবধূ অনেক আগে থেকেই জানে, ছোটবেলা থেকে জানে তাদের মধ্যে সম্পর্ক, তো তাদের মধ্যে সম্পর্কটাও খুব ভালো থাকতো। তো এই জন্য প্রভু তাদের মধ্যে যাওয়া আসা, তো এমনকি আমি শুনেছি আমার দাদুর সাথে আমার ঠাকুমা খেলা করতো, হুম। ছোট বাচ্চা কি করবে, খেলা করতো। কিন্তু হ্যাঁ, উপযুক্ত বয়স হওয়ার পর তাদেরকে একত্রে বাস করার অনুমতি দেওয়া হতো, তার আগে নয় কিন্তু। তাদের অনুমতিটাও একটা নির্দিষ্ট বয়স পরে, এবং যে সংসার ধর্ম বিষয়ক যে ব্যাপারটা সেটাও একটা নির্দিষ্ট সময় পরে দেওয়া হতো। কিন্তু মূল যে পয়েন্টটা কেন তাহলে বিয়ে, এটার কারণটাই হচ্ছে যেন একটা মেয়ের মধ্যে যেন পরপুরুষ সে চিন্তাটা যেন না আসে। সেটা সে মেন্টালিটি যখন, একদম এখন যেটা হচ্ছে হাই স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে কেউ বলতে না বাল্য বিবাহ বন্ধ করা উচিত, বন্ধ করো বন্ধ করো। ঠিক আছে, বাল্য বিবাহ বন্ধ করো, বাল্য বিবাহ খুব খারাপ, কিন্তু তাহলে স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, হাই স্কুলে গিয়ে প্রেগনেন্ট হবে, গর্ভবতী, ওখানে গিয়ে গর্ভপাত একদম করবে, একদম কলেজে গিয়ে ওখানে আরেকটা প্রেম করবে, ওখানে একদম। আবার গর্ভবতী হয়ে আবার গর্ভপাত করবে, অ্যাবর্শন করবে। ওটা খুব ভালো। কি লাভ হলো, ঘুরে ফিরে তো একই, হুম, ঘুরে ফিরে একই। সেটা হচ্ছে বর্তমানে স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, এ, সেখানে গিয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে এরকম হচ্ছে। তার থেকে যে কালচারটা আমাদের আচার্যরা দিয়েছেন সেটা, এখন এটা বললে আমাদের সরকারি নিয়ম আদি আছে, তো কিভাবে নিয়ম নীতি, সরকারি নিয়মটা কারা বানায়? আমরাই বানাই, অর্থাৎ হুম, আমরা জনগণই সেরকম সরকারকে বলে, সরকার তখন নিয়ম বানাতে বাধ্য হন। তো জনগণ এরকম ভাবছেন যে না আমরা খুব প্রগ্রেসিভ, আমরা খুব উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু এটা কেমন উন্নতি? একটা মেয়ে, সে 18 বছর বয়সের আগেই 2-3টা প্রেম করে ফেলছে, ছেলেদের সাথে কথা বলছে, বা আজকাল ফিজিক্যাল হয়ে গিয়ে সেরকম করছে। তার থেকে যে বৈদিক নিয়মটা যেরকম করা হচ্ছে, যখন একটা মেয়ে এবং ছেলের উভয় বয়সে বিয়ে হচ্ছে, হ্যাঁ তারা বিয়ে মানেই যে একসাথে থাকবে সেরকম হুম, নয়, আলাদা থাকুক, কিন্তু তখন তারা এই মেয়েটা জানে যে আমার একজন পতি আছে, তাহলে আমি অন্য পুরুষের দিকে তাকাবো না, চিন্তা করব না। সে ছেলেটাও জানে যে আমার একজন স্ত্রী আছে, তাহলে সে অন্য মেয়ের দিকেও তাকাবে না, এবং সেও তখন থেকে রেসপন্সিবল, দায়িত্ববান হওয়ার শিক্ষা লাভ একদম করবে এবং একে অন্যের দিকে আকৃষ্ট হবে। এবং তখন এই জন্য দেখতে পেতাম আমরা যে তারা এই তাদের সাংসারিক জীবন একদম আমৃত্যু হুম। থাকতো। এবং আরেকটা ব্যাপারে এই ব্যাপারে পয়েন্ট হিসাবে আনা যেতে পারে প্রভু, যে আজকাল আধুনিকতা বা আধুনিক যুগে একটা স্ত্রী যদি সে আহ, সাংসারিক ধর্মগুলো যদি পালন না করে বা তার যে স্ত্রী ধর্ম সেটি যদি পালন না করে, সেটা তাকে বলা হয়, ঠিক আছে এটাই স্বাভাবিক। হ্যাঁ, একটা পুরুষ যদি সে পতি ধর্ম ঠিকভাবে পালন না করে, সে যদি সংসারে ভরণ পোষণ না করে, সেটা কিন্তু আগের দিনে ওরকমটা ছিল না প্রভু। আগের দিনে একটা ছেলেকে তাকে শেখানো হতো পরিবার থেকে যে আসলে পতি ধর্মটা কি। তোমাকে তুমি একজনের দায়িত্ব নিয়েছো। আমরা জানি আমাদের বাঙালি রিচুয়ালে একটা
একটা রিচুয়াল আছে ভাত কাপড় বলে, হাতের মধ্যে সমস্ত কিছু নিয়ে বলে আমি তোমার দায়িত্ব নিলাম। এটা শুধুমাত্র এখন ওই মুখে ফটো হলো। তোলার জন্য, হুম, ফটো তোলার জন্যই হয়ে গেছে। তো সেটার দায়িত্বটা আসলে আমরা কতটা নেই। আজকাল আমরা ভাবি যে কোনো স্ত্রী যদি রান্না না পারে, কোনো কিছু না পারে, সেটা নর্মাল ব্যাপার, কিন্তু আসলে সেটা নর্মাল ব্যাপার নয়। সেই জন্যই শাস্ত্রে কেন একটা নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট সংস্কার দিয়েছে, তার পেছনের কারণ আছে প্রভু। এবং সেই কারণটা হলো সে যেন প্রথম বয়স থেকে তার ধর্মটা সম্পর্কে জানতে পারে। একটা ছাত্র যদি স্কুলে গিয়ে কি করতে হয় সে যদি না জানে, তাহলে তো সে স্কুলে বেশি দিন টিকতে পারবে না, তাকে স্কুল থেকে রেস্ট্রিকেট করা হবে। ঠিক সেরকম একজন স্ত্রী হোক বা একজন পুরুষ হোক, তাকে তার ধর্মটা সম্পর্কে জানতে হবে। এবং এই ধর্মটা আমাদের কে শেখায়? এই সংস্কারগুলো আমাদেরকে শেখায়। হুম। খুব গুরুত্বপূর্ণ কথা এই সংস্কারগুলি, বিবাহ সংস্কার। আশা করি এই কথাগুলি যুক্তিযুক্ত কথা আলোচনা হচ্ছে, এখানে কোনো আহ, অন্ধ গোড়ামি নয়। আপনারা শাস্ত্র পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। বিবাহ সংস্কারের নিয়মাদি কি আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো, আরো আমাদের সাথেই থাকবেন আপনারা। আরো অন্যান্য বিষয় কিভাবে বিবাহ সংস্কার করা উচিত, অন্যান্য সংস্কারও আছে, পর্যায়ক্রমে আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে হরে বলুন, কৃষ্ণ। সুন্দর করে আপনি তত্ত্বগত ভাবে আলোচনা করলেন। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকেও ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Thank you.